বৃহস্পতিবার দিন আহ, এই দুপুরবেলা 1টা-1.5টা নাগাদ শেষ হলো বর্ষাকালীন অধিবেশন। প্রাপ্তি সরকারের তরফ থেকে লাড্ডু জিরো। কিন্তু যেটা ভয়ঙ্কর হলো সেটা হচ্ছে গিয়ে সাংঘাতিক রকম ইউনাইটেড হলো ইন্ডিয়া জোট। এবং ইন্ডিয়া জোটের এই ইউনিটি কল্পনাতীত এবং এতটাই অ্যাক্টিভ ছিল যে সেখানে স্বয়ং এবারকার বর্ষাকালীন অধিবেশনে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। এখন অনেকটাই দায়িত্ব পালন করছেন শতাব্দী রায়, সেসব ছবি আপনাদের পরে দেখাবো। কিন্তু আজকে মূল বিষয়টা হচ্ছে যে এখান থেকে দুটি ঘটনা আপনাদেরকে চটজলদি বলে দিই। আরেকটি ঘটনা খুব সাংঘাতিক, সেটা একদম লাস্টে বলবো, তা নয়তো আপনারা অনেকেই মাঝপথ থেকে চলে যান। একদম শেষে না বললে জমবে না। প্রথম দুটি বলছি। প্রথমটি হচ্ছে গিয়ে এই যে 30 দিন জেলে কাটালে তার মন্ত্রিত্ব যাবে বা মুখ্যমন্ত্রিত্ব যাবে বা প্রধানমন্ত্রিত্ব যাবে, বিষয়টি কিন্তু মানে মোটামুটি যাকে রকের ভাষায় বলা যায় ভোগে গেছে। কেন গেছে? কারণ 2/3 মেজরিটি দরকার এই ধরনের বিল পাস করাতে গেলে। কারণ একটা আইন তৈরি হচ্ছে তো, এবং আইনটা খুব একটা রিলেট করা, মানে পাবলিক রিলেটেড আইন যদি করতে হয় তাহলে সেটা 2/3 মেজরিটি দরকার, যেটা বর্তমানে বিজেপি সরকারের তো নেই। এবং তাদের কপাল ভালো যে গত বুধবার দিন এটা যদি ভোটাভুটি হতো তাহলে বিজেপি সরকারটি পড়ে যেত। শুড আই রিপিট? এই যে অমিত শাহ লাফালাফি করছেন আর একদিকে চিৎকার হচ্ছে, যদি এটা ভোটাভুটিতে যেত তাহলে এই গভর্নমেন্টটি গত বুধবার, যেদিন রাজীব গান্ধীর জন্মদিন ছিল, সেদিনই কিন্তু পপাত ধরণীতল হতো এ কারণে যে এই বিলটি নিয়ে ভোটাভুটি হলে বিজেপি একদিকে থাকতো এবং বাকি সমস্ত দল একাট্টা হয়ে গিয়েছিল। কারণ এটা অত্যন্ত ইজ্জতের ব্যাপার। এবং এই ব্যাপারে কি ব্যাপার, কি বৃত্তান্ত, কিভাবে চন্দ্রবাবু নাইডুর ইনস্ট্রাকশন রয়েছে বা নীতিশ কুমারের, এরা প্রত্যেকেই কিন্তু জেল হাজত কাটানো নানান রকম ব্যাপার স্যাপারের সঙ্গে যুক্ত। চন্দ্রবাবু নাইডু তো মানে এবার ভোটে জিতে আসার কিছুদিন আগে 6 মাস জেলে কাটিয়েছিলেন। ফলে এই ব্যাপারগুলো যদি হুমকি বা ভয় দেখানোর ব্যাপার হয়ে থাকে অমিত শাহ, তাহলে তিনি ব্লান্ডার করেছেন। আমি জানি না কার বুদ্ধিতে আজকাল বিজেপি চলছে, খুব খারাপ অবস্থা, তার মধ্যেই বোকা বোকা ব্যাপার। যদি অনেকেই বলছেন যে দৃষ্টিকোণ সরানোর জন্য, এবং বিহার নির্বাচন তথা পশ্চিমবঙ্গ নির্বাচনে এটাকে প্রোপাগান্ডা করার জন্য, যে দেখুন এই 30 দিন জেল হাজতে কাটালে তার মন্ত্রিত্ব যাবে, এটা বিরোধীরা এটা অ্যাকসেপ্ট করছে না, এতটাই তারা অসৎ। এটাকে হয়তো প্রচারের আলোয় নিয়ে যেতে পারে, এটা হতে পারে, দ্য অনলি সিঙ্গল পয়েন্ট। কিন্তু এটাকে মোটামুটি ভাবে বিষয়ক দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে, মানে এদের কমিটি একটা থাকে, সেই কমিটির মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে যে তোমরা ভেবেচিন্তে এটা কি করা যায় ইত্যাদি ইত্যাদি জানাও, তারপরে এটা ডিসিশন, মানে মোটামুটি ভোগে। সুতরাং এটা নিয়ে যারা লাফালাফি করছিলেন, স্টপ দ্য ম্যাটার। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে 26,000-এর যে চাকরির ব্যাপারটা, সেই চাকরির ব্যাপারটা মোটামুটি সলভড। পরীক্ষা সবাইকে দিতে হবে, প্রত্যেকেই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। এবার কি করে তাদেরকে পাশ করিয়ে নিয়ে আসতে হবে এইসব গল্প এখানে আজ বলছি না, এটা বলার তো অনেক সময় সুযোগ ইত্যাদি আছে। কিন্তু মোটামুটি সবাই খুশি, যাদের চাকরি গিয়েছিল তারা সব মমতা ব্যানার্জির বুদ্ধি এবং বিবেচনা বা ব্রেন এক্সেপশনালি গুড, যেটা আমি দিনের পর দিন বলেছি। অনেকেই তার ভুল ত্রুটি ধরবার চেষ্টা করে, চটি চাটা ইত্যাদি ইত্যাদি আমাদের গালিগালাজ করে, কিন্তু এরকম ধুরন্ধর বুদ্ধি মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে চৌখস বুদ্ধিদীপ্ত চরিত্রের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এক্সপিরিয়েন্স তো বটে। যে ঘটনাটি ঘটেছে সেটা আজকে ভীষণ জরুরি আলোচনা করা, সেটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে কে কোথায় দাঁড়িয়ে। এবং এটা নিঃসন্দেহে আমি এখান থেকে বলছি, সিস্টেম বলছে বা আমি বলছি বা প্রবীরবাবুও বলেছেন বা বিভিন্ন মতামত জায়গা থেকে যেটা আসছে, যে বিজেপির যে ক্যান্ডিডেট, আরএসএস এর, একসময় আরএসএস করতেন তিনি, রাধাকৃষ্ণন, যে কারণে আমাদের আজকে টাইটেল কার্ডটা খুব অদ্ভুত, মমতার চালে মানে একটা সমস্যা বা বলতে পারেন যে জটিল, কমপ্লিকেটেড হয়ে গেছে। কিন্তু কৃষ্ণের সুদর্শন, কি ইউনিক ব্যাপার। রাধাকৃষ্ণনের মানে তিনি তো ভোটে দাঁড়িয়েছেন বিজেপির হয়ে, তা তার চিহ্নটি কিন্তু মানে তার ভেতরে অভ্যন্তরের চিহ্ন কিন্তু আরএসএস এবং বিজেপি।
কিছু গল্প আছে যে গল্পটা এখনো পর্যন্ত কেউ আলোচনা করেনি, সেটা আপনাদের শোনাবো। ভেরি কমপ্লিকেটেড। এবং দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যে এই যে তার সঙ্গে সুদর্শন নামক এক ভদ্রলোককে দাঁড় করানো হলো, যিনি প্রাক্তন জাস্টিস সুপ্রিম কোর্টের এবং আসামের তিনি চিফ জাস্টিস ছিলেন, পিসি সুদর্শন রেড্ডি, মানে টিপিক্যাল রেড্ডি ফ্যামিলি। তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশের রেড্ডি মানে হচ্ছে সামথিং ভূমিপুত্র ইত্যাদি ইত্যাদি। এই ভূমিপুত্রকে ঠিক করা, প্ল্যানিং করা, প্রোগ্রামিং করা এবং ভোট যুদ্ধে রাধাকৃষ্ণনের জয়টা সময়ের অপেক্ষা, তাও বলে দিচ্ছি বিজেপির জয়টা সময়ের অপেক্ষা, জিতবেই। কিন্তু এটা তাহলে দাঁড় করানো হলো কেন? বিরোধীরা কি তাহলে শূন্য হয়ে থাকবে? ডেফিনেটলি তারা কিন্তু প্রতিবাদে দাঁড় করাতেই পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কতগুলো ক্রস ভোট হয় সেটা কিন্তু মাপার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ট্রোক দিয়েছে। এমনও হতে পারে, এমনও হতে পারে যে মাস্টার স্ট্রোকে কাহিল হয়ে যেতে পারে কিন্তু বিজেপির চাল। বিজেপির চাল না বলে আপনাদের ছোট্ট করে বলি যে এই প্ল্যানিং কিন্তু নরেন্দ্র মোদীর পছন্দের নয়। বলছে কি বলছেন আপনি বসুন্ধা? অ্যাবসলিউটলি, আজকে তো সেটা নিয়েই বলবো। ক্রস ভোটিং হওয়ার সম্ভাবনা প্রবল, এবার ক্রস ভোট কারা কারা করতে পারে, করলে কি সিচুয়েশন দাঁড়াতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় বা মাস্টার স্ট্রোকটা কি দিলেন বলবো। কিন্তু একটা কথা হচ্ছে যে আপনাদের আমার সঙ্গে থাকতে হবে, অর্থাৎ আপনারা দেখবেন, কমেন্ট করবেন, যদি মনে করেন যে আমি সঠিক পথে চলছি তো অ্যাপ্রিসিয়েট করবেন, যদি না হয় তাহলে বলবেন যে প্রসূনবাবু বা প্রসূনদা এটা কিভাবে চলছেন। এই দায়িত্বটা আপনাদের দিয়ে শুরু করছি প্রসূনের পাঞ্চ। নমস্কার, স্বাগতম, আসসালাম আলাইকুম। আর কিছুক্ষণ পরে বা 2-3 ঘন্টা পরেই নরেন্দ্র মোদী কতগুলো মেট্রো ট্রেনের উদ্বোধন করবেন, মাননীয় প্রধানমন্ত্রী, এবং দমদম ক্যান্টনমেন্টে একটি ভাষণ দেবেন। যেখানে ভাষণ দেবেন আমি গতকাল সেখান দিয়ে এসছি, মানে বৃহস্পতিবার দিন আমি দেখে এসছি যে সেখানে জল থই থই করছে। সুতরাং ড্রায়ার ফায়ার দিয়ে সেটা পরিষ্কার, মানে নরেন্দ্র মোদীর মঞ্চ ঠিক আছে, কিন্তু সেটা খুব একটা কেলেঙ্কারি হয়ে রয়েছে, মানুষ বসবার কোনো অবস্থাই নেই। ড্রায়ার দিয়ে শোকানো যেতে পারে, কি পিচ শোকানো বা মাঠ শোকানো যেতে পারে, কিন্তু ড্রায়ার দিয়ে ক্যাতকেতে কাদা জল দাঁড়িয়ে রয়েছে দমদম ক্যান্টনমেন্টের মাঠে, সেটা একটা যাতা অবস্থা হয়ে রয়েছে, মানুষ বসতে পারবে না। এটা আর কিছুক্ষণ বাদে আপনারা অবজার্ভ করে নেবেন। এটা যেমন পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, দিলীপ ঘোষকে আমন্ত্রণ করা হয়নি। তাহলে কি দিলীপ ঘোষ বসে থাকবে? না, তিনি আরেকজনের সঙ্গে দেখা করতে যাবেন। কার সঙ্গে? একেবারে শেষে গিয়ে বল, একেবারে শেষে ওয়েট করতে হবে। সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। এই রহস্য ভেদ আমি করবই। তার আগে আজকের বিষয় যেটা, যে কৃষ্ণের সুদর্শন, রাধা কৃষ্ণের কৃষ্ণটা নিলাম আমরা, মানে যিনি ভোটে দাঁড়িয়েছেন আরএসএস পন্থী, এবং তার সঙ্গে সঙ্গে কৃষ্ণ যে সুদর্শন চক্র থাকে, সেই সুদর্শন হচ্ছে কি সুদর্শন রেড্ডি, প্রাক্তন জাজ, যিনি তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এখন ভোটের ফলাফল কি হতে পারে, কি হলে কি হতে পারে, তার কিন্তু অ্যানালাইসিস আপনারা কন্টিনিউয়াসলি দেখেছেন। প্রথমেই আমি জানাবো যেটা যেটা আমি জানাতে বাধ্য, বাদিকে থাকা এই রাধাকৃষ্ণন জি, যিনি তামিলনাড়ুর একজন পণ্ডিত ব্যক্তি, বিবিএ পাশ করা, মানে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, 1957-এ জন্ম, এবং দীর্ঘদিন আরএসএস সঙ্গ করেছেন, এবং এখনো পর্যন্ত মোহন ভাগবতের অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত পছন্দের, এবং নরেন্দ্র মোদী তেমন পছন্দের নন। আপনারা হয়তো চমকে গেলেন, সূত্র তাই বলছি, কোট আনকোট বলছি, যে যতই নরেন্দ্র মোদী তাকে ভোটে দাঁড় করান, এটার একটা গল্পটা আপনাদের যদি না বলি অসম্পূর্ণ থাকবে আজকের এই উপরাষ্ট্রপতি নির্বাচনের ঘটনা। প্রথমেই বলা ভালো যে এই রাধাকৃষ্ণন ভদ্রলোক কিন্তু, মানে আমার অনুধাবন মতে তার রাজনৈতিক চিন্তা চেতনায় আমার কোনো বিশ্বাস নেই। সেটা হতেই পারে, সবাইকে বিশ্বাস করতে হবে তার তো কোনো মানে নেই, বাট হি ইজ অ্যাবসলিউটলি 100% জেন্টলম্যান, সৎ লোক, ভদ্রলোক, ভদ্র ব্যবহার, মানুষের সঙ্গে মিশতে জানেন, সর্বস্তরে তিনি মিশতে জানেন। তিনি এখনো পর্যন্ত, মানে অ্যাজ অন ডেট, আজকে অবধি, কালকেও থাকবেন, তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল।
তাকে রাজ্যপাল কিন্তু নরেন্দ্র মোদী করেননি, এবং তাকে রাজ্যপাল করার ব্যাপারে নরেন্দ্র মোদীর কোনো উৎসাহই ছিল না। তাকে রাজ্যপাল করা হয়েছে কবে জানেন? লাস্ট উইক অফ জুলাই 2024, যখন নরেন্দ্র মোদী 240 আসনে গিয়ে দাঁড়িয়েছে। তখন নরেন্দ্র মোদী সে দাপটটা এমনি কমে গিয়ে জোটবদ্ধতার ব্যাপারে গিয়ে এনডিএ ফেন্ডিএ নিয়ে লাফালাফি করছেন যখন, তখন শুট করে মোহন ভাগবতরা কিন্তু প্রেসার করে এই ভদ্রলোককে ভারতের বাণিজ্য রাজধানীর গভর্নর করে পাঠিয়ে দিয়েছে। ইচ্ছা অনিচ্ছার কোনো জায়গাই নেই। আবারও বলি, দিস জেন্টলম্যান রাধাকৃষ্ণন হচ্ছেন গিয়ে অ্যাবসলিউটলি আরএসএস এর লোক, নরেন্দ্র মোদীর লোক নয়। এখন নরেন্দ্র মোদী এবং মোহন ভাগবতের ব্যাপারটা তো আপনাদের কাছে পরিষ্কার, বহুবার আমরা বলেছি, নতুন করে বলার কিছু নেই। অ্যাজ অন ডেট, আজ এই তারিখে 22 তারিখেও আমি বলবো যে যতই যাই হোক, যতই নরেন্দ্র মোদী তার পাশে বসে তাকে সহিসাবুত করান বা না করান, নরেন্দ্র মোদী বা অমিত শাহের ইচ্ছা কিন্তু অন্য উপরাষ্ট্রপতির দিকেই ছিল, এবং অন্য উপরাষ্ট্রপতি মানে তাদের ইয়েসম্যান, যেমন ধানকার ছিল, যেমন এই লোকসভাতে ওই যে ভদ্রলোক, হ্যাঁ, বসে বসে সারাক্ষণ ইয়েস ন ন ন ন করে যান, সেই ভদ্রলোক বিড়লাজি। ওই বিড়লাজির মতন সেরকম ধরনের একেবারে নতজানু হওয়া চরিত্র ধানকারও ছিল। ধানকার পরের দিকে একটু বাড়াবাড়ি করতে শুরু করে দিয়েছে, এটা তার চরিত্রের ব্যাপার। এবং ধানকারের অতিরিক্ত বাড়াবাড়ি যেটা একেবারে নাপসন্দ ছিল, সেই জায়গাটা থেকে ধানকারকে আলগা করে সরিয়ে দেওয়া হয়েছে। এবং সরিয়ে দেওয়ার আগে পরের কিছু ঘটনা তো বলতে হবে। যে গত মার্চ মাসে, খুব ভালো করে শুনুন, গত মার্চ মাসে নরেন্দ্র মোদী যখন দেখছেন যে তার গভর্নমেন্ট কিভাবে চলবে, বা চন্দ্রবাবু নাইডুর মতন করাপ্টেড লোক, সো কল্ড, মানে তার বিরুদ্ধে প্রচুর করাপশন রয়েছে, এবং তার বিরুদ্ধে প্রায় 9টি থেকে 10টি করাপশন চার্জ রয়েছে, এবং সেটা ওয়াইএসআর ওয়াইএসআর না, জগনমোহন রেড্ডি তাকে জেলের হাওয়া খাইয়ে এনেছেন। এবং এই চন্দ্রবাবু নাইডুকে যখন জেলে পাঠানো হয়, তখন তার পেছনে সম্পূর্ণ মদত ছিল অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। শুনে রাখুন, তা সত্ত্বেও এই ভদ্রলোক কেন নরেন্দ্র মোদীকে সাপোর্ট করলেন? এ কারণে যে তিনি দেখলেন যে বিজেপি একটি অংশ যদি আজকে জগনমোহন রেড্ডির সঙ্গে চলে যায়, তাহলে তিনি জিততে পারবেন না। ফলে ফর দ্য টাইম বিং তিনি হাত মিলিয়েছেন। কিন্তু তিনি তার অপমান বিন্দুমাত্র ভোলেননি, যে তাকে জেলের হাওয়া খাওয়ানোর পেছনে যেমন অত্যন্ত ঘৃণার কাজ করেছিল জগনমোহন রেড্ডি তার কাছে, মানে তিনি আসলে ক্রিমিনাল না ভালো সেটা তো আমি বিচার করার কেউ না। তো সেই রাগটা যেমন জগনমোহন রেড্ডির উপর আছে, কিন্তু মূল রাগটা সিবিআই ইডি ফিডির যে কারবারটা তার পেছনে লাগানো হয়েছিল, সেটা কিন্তু কেন্দ্রীয় স্তরে, সেটা তিনি অপমানটা বলেননি। কারণ জেলে যাওয়া একজন মুখ্যমন্ত্রীর যে ব্যাপারটা যে বলছিলাম, যে 30 দিনের জেল টেল ইত্যাদি, এই থ্রেটটা কিন্তু এর বিরুদ্ধেও রয়েছে। ফলে একটা ভয় দেখানো, জুজুর ভয় দেখানো ব্যাপার ছিল। কার্যত তার কিন্তু ভেতরে ভেতরে একটা ক্রোধ রয়েছেই। এবং আপনাদের আরেকটি ছবি যদি পারি দেখাবো, যে ইতিমধ্যে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কিন্তু একটা কথাবার্তা রয়েছে রাহুল গান্ধী, তার মিডিয়েটার ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। এই যে ছবিটা, এটা একটা অসাধারণ, যদিও এটা এআই ছবি, বাট ইটস এক্সেলেন্ট পিকচার, মার্কেটে যেটা বেরিয়েছে। তার মিডিয়েটার ছিলেন এই আরেক রেড্ডি, যার নাম রেবন্ত রেড্ডি, যিনি তেলেঙ্গানা, যেটা মানে অন্ধ্রপ্রদেশ দুভাগ হয়ে গিয়ে এই তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ, তা তেলেঙ্গানা পার্টে কিন্তু এই মাঝখানের ছবিটি যার, সে রেবন্ত রেড্ডি, ধুরন্ধর লোক, একসময় আরএসএস করতেন। তারপরে তিনি তেলেগু দেশমে জয়েন করেছিলেন, এবং ভাবশিষ্য বলা হয় তাকে, চন্দ্রবাবু নাইডুর ভাবশিষ্য। এবং চন্দ্রবাবু নাইডুই তাকে বলেন যে তুমি এখন যদি দেশ বিভাগ হয়ে যায়, এবারে আমাদের রাজ্যটা বিভাগ হয়ে যায়, তুমি ওইদিকে চলে যাও, ওয়াইএস এর সঙ্গে তুমি হাত মেলাবে না, তুমি কংগ্রেসে জয়েন করো। এটা চন্দ্রবাবু বলেছেন, আপনি বিশ্বাস করুন। চন্দ্রবাবু এই রেবন্ত রেড্ডিকে বলেছে, গো অ্যান্ড জয়েন ইন কংগ্রেস, যাও কংগ্রেসে গিয়ে জয়েন করো, তোমার মতো বুদ্ধিদীপ্ত লোকের দরকার আছে। এবং এখনো গুরু বলেন এই রেবন্ত রেড্ডি চন্দ্রবাবু নাইডুকে। ফলে গুরুদেবকে ফোন করে বলেছে আপনি রাহুলের সঙ্গে কথা বলুন। তখন তাদের মধ্যে যে এগ্রিমেন্টটা হয়েছে, ভদ্রস্থ এগ্রিমেন্ট, তার সঙ্গে আরো কতগুলো আনুষঙ্গিক ব্যাপার আছে, যে যদি তোমরা কোন রকমে
380টির মতন সংখ্যা, 380টি না 360-এর মতন সংখ্যা রয়েছে, মানে রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে। সেখানে 422টি রয়েছে এনডিএর এবং ইন্ডিয়া জোটের রয়েছে 360টি। বলে যে 380টির মতন যদি তোমরা সংখ্যা করে নিতে পারো, চন্দ্রবাবু নাইডু বলেছে, তাহলে আমার পুরো ভোটটা তোমাদের দিয়ে দেবো, আমরা সুদর্শনকে জিতিয়ে আনবো। এটা পার্ট ওয়ান। কিন্তু এর পেছনে গল্প যার, যিনি পর্দার আড়ালে ইন্দ্রজিতের মতন পুরো ব্যাপারটা ট্যাকল করেছেন, তার নাম আমার আপনার অত্যন্ত প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই গল্পটাই বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় পুরো গেমটা সাজিয়েছে, যে এই উপরাষ্ট্রপতি নির্বাচনে তার প্ল্যানিং এ কিন্তু পুরো ব্যাপারটা হয়েছে। কিভাবে এই প্ল্যানিংটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন? প্রথমে যখন তারা আরএসএস এর ক্যান্ডিডেট এই কি বলে রাধাকৃষ্ণনকে ঠিক করলেন, তখন ডিএমকে মানে তামিলনাড়ুর এখন বর্তমান মুখ্যমন্ত্রী ডিএমকের স্টালিন, তিনি বললেন যে আরে আমরা তো খুব বিপদে পড়ে যাব, এও তামিল লোক, আমরা যদি একে ভোট না দিতে বিপদ, কাজেই আমরা আরেকজন কোনো তামিলকে দাঁড় করাতে চাই ওদের বিরুদ্ধে। ইন্ডিয়া জোটে এই প্রস্তাবটা স্টালিন দিলেন। তো সেটা শোনার পর রাহুল গান্ধী খানিকটা রাজিও হয়ে গেছিলেন যে হ্যাঁ ঠিক আছে, তামিল ভার্সেস তামিল হোক, তাহলে আর এদের অব্লিগেশনের ব্যাপার না, কারণ ওদেরও প্রায় 20, 25, 30টা ভোট রয়েছে ওদের রাজ্যে। তো রাহুল মোটামুটি ডিসাইড করে টোরে মোটামুটি একটা ক্যান্ডিডেট যখন প্রায় ঠিক করে এনেছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন এসছে কিন্তু রাহুল সোনিয়াদের কাছে বা খার্গের কাছে ফোন আসতে পারে। তিনি বলেছেন এই ভুলটা করতেও যেও না, আমি স্টালিনকে বোঝাবো, তোমরা এই দিকটা ভুলে যাও, তামিল কাউকে দাঁড় করাতে হবে না, তোমরা তেলেগু কোনো একজন মানুষকে দাঁড় করাও। তেলেগু কে? তেলেগু ক্যান্ডিডেট, এমন একজন তেলেগু ক্যান্ডিডেট করো যার সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই। তো কংগ্রেসের পক্ষ থেকে বলেছে দিদি কিউ ইয়ে বাত কে রহি হ্যায় আপ, বলেছে দেখো দুটো ব্যাপার, এক হচ্ছে গিয়ে যে তেলেগু অঞ্চল অর্থাৎ অন্ধ্র এবং তেলেঙ্গানা এই দুটো মিলিয়ে 42টা লোকসভার আসন রয়েছে এবং রাজ্যসভারও অসংখ্য আসন রয়েছে। এই দুটোকে পেতে গেলে যদি কোনো কংগ্রেসের ক্যান্ডিডেট দাঁড় করাও বা কোনো রাজনৈতিক ক্যান্ডিডেট দাঁড় করাও, তাহলে অনায়াসেই সেটা বলা যেতে পারে যে রাজনীতির লোক বলে আমরা দিইনি। ফলে নিউট্রাল লোক এমন একজনকে ঠিক করো হু উইল বি এলিজিবল, যে যাকে এলিজিবিলিটির দিক থেকে পাক্কা মনে হবে। তখন যেটা ঠিক করা হলো এই সুদর্শন রেড্ডিকে, এই যে আপনারা দেখছেন, সুদর্শন রেড্ডি ইজ অ্যাকচুয়ালি ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ চন্দ্রবাবু নাইডু। একটা সময় তিনি যখন আইন কানুনের ব্যবসা করতেন, পরে তো জাস্টিস হয়েছিলেন, তখন তিনি চন্দ্রবাবু নাইডুর চিফ অ্যাডভাইসার ছিলেন এবং চন্দ্রবাবু নাইডুর শ্বশুরেরও ছিলেন। ফলে চন্দ্রবাবুর একেবারে ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে গিয়ে এই সুদর্শন রেড্ডি, এটা আপনারা জানতেন কি? ফলে চন্দ্রবাবু পড়েছে মহা বেকায়দা। তিনি দেখছেন যে আরে এমনি নন পলিটিক্যাল লোক, একে যদি ভোট না দিই তখন তো আমার রাজ্যে কংগ্রেসেরা এসে বলবে যে দেখো এরকম তেলেগু অস্মিতাকে ভোট দেয়নি। ফলে তিনি চিন্তায়, তিনি যদিও প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি এনডিএর ক্যান্ডিডেট রাধাকৃষ্ণনকে ভোট দেবেন, কিন্তু তিনি চিন্তায় রয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধুকে তিনি ভোট না দিয়ে পুরো অন্ধ্রেতে তিনি ভিলেন হয়ে যাবেন। সেখানে শেষ নয়, তার সঙ্গে অ্যাডিশনাল ব্যাপার হচ্ছে তার পরম শত্রু যে তাকে জেলে পাঠিয়েছিল, সে জগনমোহন রেড্ডি, ওয়াইএসআর কংগ্রেসের যিনি পান্ডা, সে জগনমোহন রেড্ডির কাছেও একই বার্তা গেছে যে তুমি যদি এই লোকটাকে ভোট না দাও, এই মানে সুদর্শন রেড্ডিকে যদি ভোট না দাও, তাহলে সারা অন্ধ্র এবং মানে তেলেগু অঞ্চলে এই বার্তাটি চলে যাবে যে তোমরা দুজনই বিট্রেয়ার, তোমরা ভূমিপুত্রকে ভোট দাওনি, তোমরা মানে কি বলে তেলেগু সম্প্রদায়ের মানুষকে অবমান করেছো, বিশেষ করে রেড্ডি সম্প্রদায়কে। রেড্ডি মানে ওদের কাছে একটা গড। তো এই কাণ্ডতে কিন্তু চাপ সৃষ্টি হয়েছে, ভূমিপুত্রকে ভোট দিতে হবে। ফলে এদের এখানে যে টোটাল ভোটটা রয়েছে সেটা যদি ইন্ডিয়া জোট থেকে এই এনডিএ জোট থেকে ইন্ডিয়া জোটে চলে যায়, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে, এটুকু বলতে পারি আগামী ভোটে। এবারে আপনাদেরকে আরো কিছু ঘটনাবলী বলতে চাই,
যে এটা তো খুব সোজা অঙ্ক, এই কথাগুলো তো আপনারা সব শুনেছেন, জানেনও সব, যে এই ভোটটা যদি সুইচ করে দেওয়া যায়, কি হবে এখনো বলা যাচ্ছে না, যদি সুইচ করে দেওয়া যায় তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে 17ই সেপ্টেম্বর, এই 7ই সেপ্টেম্বর, স্যার এটা কি কবে ডেট মনে নেই, আপনারা একটু লিখে দেবেন তো। তো এই যে সুদর্শনের মানে কৃষ্ণের সুদর্শন, কৃষ্ণের হাত থেকে কিন্তু সুদর্শনটি তখন বেরিয়ে চলে যাবে। ফলে এই গেমটি ক্রস ভোটিং দরকার, ক্রস ভোট ছাড়া জয় পাবে না ইন্ডিয়া জোট। গল্পটা কি এখানেই শেষ? এই গল্প তো আপনারা অনেকেই জানেন, প্রবীরদা তো গতকাল না গত পরশুদিন করেছেন। না দাদা, আরো একটি গল্প আছে, এই গল্প বড় মারাত্মক গল্প। এই গল্প ক্রস ভোটিং এর একটা সাংঘাতিক ঘটনা ঘটতে চলেছে, বলবো, পালাবেন না, পালালে আর সেই গল্পটা শোনাবে না কোন চ্যানেল, কেউ কোনোদিন এই গল্পটা বলেনি যে গল্পটা আমি বলবো। একটা বিরতি নিচ্ছি, ফিরছি খুব দ্রুত, সঙ্গে থাকুন। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। এবার যে গল্পটি বলবো, এই গল্পটি কিন্তু আর কেউ জানুক না জানুক, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গেম প্ল্যানটা এমন ভাবে সাজিয়েছেন, তাতে হয়তো হারবেন, কিন্তু ঘষা দিয়ে ছেড়ে দেবেন বিজেপিকে। এমন ঘষা দেবেন যে ঘষাটা তারা চিরকাল মনে রাখবেন। এই ভদ্রমহিলাকে চিনে রাখুন, ইনি এখনো পর্যন্ত সোনিয়া গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ। একটা সময় রাহুলের সঙ্গে রিলেশন যাই হোক না কেন, মানে খার্গে থেকে শুরু করে রাহুল গান্ধীর সঙ্গে এখন একেবারে সাংঘাতিক সম্পর্ক। এবং আমি দেখতে পাচ্ছি এই যে নতুন সুদর্শনজিকে যে নমিনেশন সাবমিট করতে পাঠানো হয়েছে, সেখান থেকে শুরু করে প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করছে কিন্তু তৃণমূলের সদস্যরা। এবং আজকে যে ভদ্রমহিলা উঠে এসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে, তার নাম শতাব্দী রায়, তার একটা ঝলক ছবি দেখছিলেন। যে কটা মিটিং হয়েছে প্রত্যেকটা মিটিং শতাব্দী রায় অ্যাটেন্ড করছেন, এবং তৃণমূল দলের হয়ে কিন্তু তিনি এখন মুখপাত্র মোটামুটি ইন্ডিয়া জোটের কাছে। প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করছেন তিনি। এবং আজকে আপনাদের কাছে এই কথাটি বলতে অস্বীকার নেই যে শতাব্দী এখন ম্যাচিওর। শতাব্দী ভেরি ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক। গতকাল যে খবরটা পেয়েছি শতাব্দীর কাছ থেকে, যে তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে যে ইন্ডিয়া জোটের প্রত্যেকটি কাজকর্মের মধ্যে থাকার। এবং শুধু তাই নয়, যে গতকাল যে নমিনেশন সাবমিশনটা হয়েছে, সেখানে যে কজনের সিগনেচার বা উইটনেস দরকার, তার মধ্যে শতাব্দী রায় একজন ইন ফেভার অফ, মানে মানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তিনি ক্রিম কালারের লাল পেরের একটি শাড়ি পরে গিয়েছিলেন। দ্যাটস দ্য ফ্যাক্ট। এবং এটা সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় অপারেট করছেন কলকাতা থেকে তার দলটাকে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই। দেখুন এই যে ড্রেসটা, এই ড্রেসটি, এবং তাকে ডেকে নিয়ে এসে ছবি তুললেন কিন্তু মা ছেলে। এগুলো সমস্ত অভূতপূর্ব ভালো দৃশ্য। দেখুন না, 2024-এর নির্বাচন, তার আগে এই ধরনের গেম প্ল্যান, কোথা থেকে কোথায় দাঁড়া। হার জিতটা বড় কথা না, আমি তো আবারও বলছি, রাধাকৃষ্ণন হয়তো জিতবেন নিয়ম মাফিক, কিন্তু একটা ঘষা তাকে খেতেই হবে। এবার ঢুকে যায় আসল গল্পে। এই গল্প বড় চমকদার। তার খানিকটা ছুঁয়ে গেছেন প্রবীর প্লাসে প্রবীর বিশ্বাস, কিন্তু গল্পটাকে এক্সটেন্ড না করে আমার জন্য বোধহয় রেখে দিয়েছি। সে গল্পটা বলি আপনাদের। তো আমি একটা গল্প বলেছিলাম যে কনস্টিটিউশন ক্লাব, যেখানে প্রবীরবাবু গিয়ে খাওয়া দাওয়া করে এসছেন,
সেই কনস্টিটিউশন ক্লাবটা হচ্ছে কি এমপিদের ক্লাব, মানে অল এমপিস আর অ্যালাউ, এবং সব রকম সুব্যবস্থা রয়েছে, মাঝে মাঝে সেখানে প্রোগ্রাম ইত্যাদি হয়, এমপিরা অ্যারেঞ্জ করবেন, আপনি গেস্ট হিসেবে যেতেই পারেন। অসাধারণ সেই কনস্টিটিউশন ক্লাব দিল্লিতে, এবং একদম মানে টপ কমিউনিটির, এবং অনেক সময় এই কনস্টিটিউশন ক্লাবে কিন্তু ভোটাভুটির ব্যাপারটাও হয় দলের তরফ থেকে, বা কেউ ভাড়া নিয়ে করতেই পারেন। দিস ইজ আপনি দেখুন, দিল্লির মতন জায়গাতে যেখানে মানুষের একটা মানে বালতি রাখার জায়গা নেই, সেখানে কত বড় এলাকা নিয়ে কনস্টিটিউশন ক্লাবটা রয়েছে। সাংবাদিকরা এলাও, কিন্তু তাদের কাছে অ্যাক্রিডিটেশন কার্ডটা দরকার। এই কনস্টিটিউশন ক্লাবে সম্প্রতি একটি নির্বাচন হয়ে গেল, যে নির্বাচনে দুটি প্রার্থী কিন্তু বিজেপির প্রার্থী। একজন হচ্ছে রাজীব প্রতাপ রুডি, যে গল্পটা আমি আগেও বলেছিলাম। অন্যজন হচ্ছে গিয়ে একেবারে খোদ নরেন্দ্র মোদী এবং অমিত শাহর কোলের ছেলে বলা যেতে পারে, গদির ছেলে, বলে না গদি মিডিয়া, একেবারে কোলের ছেলে সঞ্জীব বালিয়ান। ভয়ঙ্কর বদমাস লোক বলে শোনা যায় তার সম্বন্ধে, ভীষণ তেদরা টাইপের লোক। সেই সঞ্জীব বালিয়ান 100-র উপর ভোটে হেরে গেছেন কিন্তু রাজীব প্রতাপ রুডির কাছে, অথচ রাজীব প্রতাপ রুডিকে ভোট দিতে নিষেধ ছিল অমিত শাহ। তাহলে ভোটগুলো দিল কারা? শুধুমাত্র কংগ্রেসীরা ভোট দিল বা ইন্ডিয়া জোটের লোকেরা ভোট দিল এমন তো নয়, তারপরেও 100 ভোট বিজেপির তরফ থেকে অন্তত 70-80টা ভোট গেছে। এরা কারা? ক্রস ভোটিংটা হলো কেন? এবং এইটার পরে তো অমিত শাহর রেজিগনেশন দেওয়া উচিত ছিল, তার মুখে তো ঝামা ঘষে দেওয়া হয়েছে, একবারে লেপা পোশাক করে দেওয়া হয়েছে অমিত শাহর মুখে। অমিত শাহ ক্যান্ডিডেট পরাজিত, এটা বিগ নিউজ, কিন্তু কোনো খবরের কাগজ বা কোনো চ্যানেল, গদি মিডিয়ারা এটাকে নিয়ে খুব একটা ফাটালো না। আমাদেরই করতে হচ্ছে, উপায় কি? তো রাজীব প্রতাপ রুডিকে সম্প্রতি রাহুল গান্ধী এই গতকাল বোধহয় না গত পরশুদিন কংগ্রাচুলেশন ইত্যাদি জানিয়েছেন, এবং রুডি তাদের সঙ্গে হাত ফাত মিলিয়েছেন, এবং রুডিকে যে নীতিন গডকরি ডেফিনিট করে ভোট দিয়েছে বলাই বাহুল্য, 100% ভোট দিয়েছে। একেবারেই বলা বাহুল্য যে এই যে লোকটি, এই বালিয়ান বলে লোকটি, সঞ্জীব বালিয়ান, একে দু চোখে দেখতে পারেন আরএসএস, এবং যাতে এই সঞ্জীব বালিয়ান হারেন সেরকম ইনস্ট্রাকশন বিজেপির বহু লোকের কাছে গিয়েছিল যে ওকে ভোট দেওয়ার দরকার নেই, রাজীবকে ভোট দাও। কাজেই এখানে ক্রস ভোট যদি হতে পারে, ক্রস ভোটের কালচার তো আজকে নয়, দীর্ঘদিনের কালচার হচ্ছে ক্রস ভোটিং। আরে ক্রস ভোটিং এ তো একটা রাষ্ট্রপতি হয়ে গেছিল এক সময়। 1969 সালে রাষ্ট্রপতি নির্বাচনে ভিবি গিরি ছিল, আর নীলম সঞ্জীব রেড্ডি ছিল। নীলম সঞ্জীব রেড্ডি কংগ্রেসের ক্যান্ডিডেট, আর ভিবি গিরি হচ্ছে গিয়ে নিউট্রাল ক্যান্ডিডেট, মানে নির্দলীয়। ইন্দিরা গান্ধী বললেন নীলম সঞ্জীব রেড্ডির হয়ে যে যারা বিবেকের কাছে থাকতে চান তারা তাদের মতন ভোট দিন, আর বেশি কিছু বলেনি। এন্টায়ার ভারতবর্ষের যত কংগ্রেসই ছিল তাদের বিরাট অংশটি ভিবি গিরিকে ভোট দিয়ে তাদের নিজেদের ক্যান্ডিডেট নীলম সঞ্জীব রেড্ডিকে হারিয়ে দিয়েছিল। ক্রস ভোটিং, এই ক্রস ভোটিং এর সূত্রপাত এখান থেকে। তো সেরকমই ক্রস ভোটিং এবারেও হবে রাষ্ট্রপতি নির্বাচনের সময়, বলাই বাহুল্য। এবং সেটা যে সবসময় জিতে যাবে আরএসএস এর লোকেরা, এটা তো হতে পারে না, কারণ আরএসএস এর ক্যান্ডিডেট মোদির পছন্দের লোক নয়। তাহলে কি ক্রস ভোটিংটা এবার আরএসএস কে জব্দ করার জন্য নরেন্দ্র মোদীরা খেলে দেবেন? এই প্রশ্নটা কিন্তু আমার, আই এম নট শিওর উইথ দ্যাট। কারণ যেভাবে রাজীব প্রতাপ রুডিকে হারিয়ে দিয়ে পুরনো জমি দখল করেছিল আরএসএস, যে আমরাই শেষ কথা, আমরা যাকে ঠিক করব সেই ক্যান্ডিডেট হবে, এবং আগামী দিনে বিজেপির সর্বভারতীয় সভাপতি যে হবে সেটাও আরএসএস ঠিক করবে। সুতরাং আরএসএস যদি একবার এই দাপটগুলো দেখাতে থাকে, তাহলে মোদীকে মানে জয় সিয়ারাম হতে হবে। অর্থাৎ মোদীর কাছে অনেক বেশি সেফ অ্যান্ড সিকিউর কিন্তু এই রাধাকৃষ্ণনের থেকে সুদর্শন, কারণ সে নতুন লোক, তাকে পটিয়ে পাটিয়ে ম্যানেজ করা যেতে পারে, বা ঠিক আছে থাক বাবা। কিন্তু যদি কোন রকম ভাবে এই রাধাকৃষ্ণনকে হারিয়ে দেওয়া যায়, তাহলে অন্তত ঝামাটা ঘষা যাবে কিন্তু আরএসএস এর মুখে। আমি বলছি না এটা হবে, এরকম একটা কথা কিন্তু দিল্লির অলিতে গলিতে উড়ে বেড়াচ্ছে, যেটা নিয়ে একটা খবরও হয়নি। এনকে ডিজিটাল ফার্স্ট খবরটা আপনাদের দিচ্ছি, অলিতে গলিতে ঘুরছে। সেই কনস্টিটিউশন ক্লাবে যেমন ক্রস ভোটিং হয়েছিল, যেভাবে উত্তরপ্রদেশে
আরএসএস অ্যাক্টিভ হয়ে নরেন্দ্র মোদীর ভোট কমিয়ে দিয়েছিল, আসন কমিয়ে দিয়েছিল, সেরকম এবার নরেন্দ্র মোদী এই একই রকম ক্রস ভোটিং এর খেলাটি খেলবেন না তো? যদিও তিনি গিয়ে রাধাকৃষ্ণনকে সই সাবুত করিয়েছেন, এই করিয়েছেন, সেই করিয়েছেন, কিন্তু তার কাছে জ্বালাটি হচ্ছে এটা যে রাধাকৃষ্ণন গিয়ে যদি একবার ভাইস প্রেসিডেন্টের গদিতে বসেন এবং রাজ্যসভায়, তিনি কারোর কথা শুনবেন, দানকারের মতন চাকরগিরি করবেন না। ফলে এরকম ধরনের একজন ডেঞ্জারাস লোক, রিস্কি ক্যারেক্টারকে শুধুমুধু ডেকে আনার থেকে বরং এটা ভালো মানুষ যে কিছু জানে না তাকে রাখা তো বেটার। হাওয়াতে ভাসছে কথা যে ক্রস ভোটিং কিন্তু হচ্ছেই। এই গল্পটুকু আপনাদের বললাম। আরেকটা ছোট্ট গল্প বলে শেষ করব। নরেন্দ্র মোদী কিছুক্ষণ বাদে আসছে, কিন্তু আপনারা জানেন কি যে ইতিমধ্যেই শহরে চলে এসছেন আরএসএস প্রধান। তাই নাকি? একই দিনে? প্রবীরবাবুর জন্য গল্পটা তুলে রাখলাম। আমি বিদায় নিচ্ছি। ভালো যান, ভালো থাকুন, আপনাদের শুক্রবারটা ভালো কাটুক, সপ্তাহটা ভালো কাটুক, আপনারা ভালো থাকুন। নমস্কার।